আপনারা আসলে কি মানে বুঝতে পেরেছিলেন বা আপনাদের কি লক্ষ্য ছিল সরকার পতনের? আপনারা প্রথমে আন্দোলনটি তো সরকার পতনের জন্য করেননি, মনের ভেতরে ঘূর্ণাক্ষরেও কি এই চিন্তাটি এসেছিল কিনা? না দেখুন, প্রথমে তো আসলে আমাদের আন্দোলনের যে শুরুটা, সেই শুরুটা ছিল আসলে কোটা প্রথার বিলুপ্তির জন্য মূলত, এবং কোটা প্রথার যে বৈষম্য বিরাজমান ছিল সেই বৈষম্য থেকে ছাত্র সমাজকে মুক্তি দেওয়ার একটা লক্ষ্য আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল। তো আন্দোলনটি আসলে কিভাবে সংগঠিত করলেন? আপনাদের মধ্যে তো আলাপ আলোচনা হয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই মিটিং হয়েছে, আপনারা আলাপ আলোচনার মাধ্যমেই তো আন্দোলনের একটা রূপরেখা বা একটা কর্মসূচি সাজিয়েছিলেন। সেই কর্মসূচিটি কেমন ছিল? প্রাথমিক পর্যায়ে যখন আমরা মূলত আন্দোলনটা প্রথমে সফট কিছু কর্মসূচি দিয়ে আমরা শুরু করি, যেমন আমরা প্রথমে বিক্ষোভ মিছিল করেছি, সমাবেশ করেছি। এরপরে যখন দেখলাম যে সরকার কোনোভাবে এটিকে আমলে নিচ্ছে না, আমাদের ন্যায্য দাবিকে, বরং সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলছে, তখন আমরা চিন্তা করেছি যে এটিকে একটু ম্যাসিভ আকারে করতে হবে, যে এই আন্দোলনটা আরও বাড়াতে হবে, যেটা ঢাকার বাইরে ছড়িয়ে দিতে হবে। তখন আমরা যখন আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে এবং সরকার প্রতিপক্ষ বানিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে নিপীড়ন শুরু করে, গুলিবর্ষণ শুরু করে, তখন আমরা আসলে ব্লকেড কর্মসূচির দিকে যাই। এবং আমরা চিন্তা করি যে অবরোধ একটা গতানুগতিক শব্দ। ব্লকেডের টার্গেট কি ছিল? পতন? না না, ব্লকেডের টার্গেট পতন ছিল। পতনের চিন্তাটা একেবারে দৃঢ়তা পেল কত তারিখে? 15 তারিখে প্রথমে যখন হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, এবং সেখানে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়, এবং ঢাকার বাইরে পর্যন্ত অনেক জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করা হয়। এরপরে 16 তারিখে যখন আবু সাইদ সহ কয়েকজন, সারা বাংলাদেশে কয়েকজন মারা গেল, তখন আসলে আন্দোলনের দৃশ্যপটটা আমাদের অন্যদিকে ছিল। এবং তারপরে 17 তারিখের পর 18 তারিখে যখন আমরা আবার আন্দোলন শুরু করি, এরপরে যখন আপনার মীর মুগ্ধ সহ যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেভাবে মারা হলো, এবং আপনার হলো হেলিকপ্টার থেকে যেভাবে গুলি করা হচ্ছিল, তখন আমাদের মনে হয়েছে যে ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে, এখন সামনে একটাই পথ, এই স্বৈরাচার সরকারকে যে কোনো মূল্যে আমাদেরকে তাকে এই ক্ষমতা থেকে বের করতে হবে। এটি নিছক একটি ছাত্রদের আন্দোলন ছিল। সেই আন্দোলন থেকে রাজনৈতিক নেতাদের পরামর্শ, বুদ্ধি পরামর্শ কত তারিখ থেকে নেওয়া শুরু করলেন, বা ওনাদের রোলটা কি ছিল আপনাদের সাথে? আমি নিজেও একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি। তো প্রথম দিকে যখন আমরা আন্দোলন করতাম, যেমন আমাদের প্ল্যান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে যখন আমরা মিছিল নিয়ে বের হতাম, এমনও হয়েছে যে আপনার 10-11 তারিখের দিকে হাসনাত সার্জিস এসে আমাকে হাত জোর করে বলছে, ভাই তোমরা পলিটিক্যাল ব্যানারের, তোমাদের উপরে গোয়েন্দা নজরদারি অতিরিক্ত আছে, তোমরা প্রথমে থেকো না, তোমরা তৃতীয় বা চতুর্থ সারিতে চলে যাও। তো এমনও হয়েছে তখন পরিস্থিতি বিবেচনা আমরা সৎ সাহস নিয়ে এবং ঝুঁকি নিয়ে আমরা কিন্তু প্রথম কাতারেই থাকতে চেয়েছি প্রথম থেকে, কিন্তু আমাদেরকে পরিস্থিতি বিবেচনায় তখন তৃতীয় সারিতে চলে যেতে হয়েছে। একটা পর্যায়ে এরকম হয়েছে যখন 15 তারিখের পর থেকে, যখন এরপরে 16 তারিখে, 17 তারিখ, 18 তারিখের দিকে যখন হল ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়া হলো, তখন কিন্তু আন্দোলন এক প্রকার একটু বন্ধ হয়ে যাওয়ার মতো পথে। তখন রাজনৈতিক ইনভলভমেন্টটা অনেক বেশি ভারে। মানে আপনারাই যোগাযোগ করেছিলেন না? উভয় পক্ষ। আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করেছিলাম, যেহেতু আন্দোলনটা ছড়িয়ে গেছে এবং সরকার আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছে, এবং যেভাবে গুলিবর্ষণ হচ্ছে, অ্যাকচুয়ালি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা এটাকে আর ট্যাকেল দিতে পারবে না, কারণ যারা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের কিন্তু আন্দোলন করার অভিজ্ঞতা আছে দীর্ঘদিন, এবং তারা জানে যে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হয়। সুতরাং ওই জায়গাগুলোতে কাজে লাগে। এবং আপনি দেখবেন যে যারা আর ছাত্রদের মধ্যে যারা আমরা প্রতিনিধিত্ব করেছিলাম, আমরা কিন্তু 2018 সালের পরবর্তী সময় থেকে টানা কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিজম করছি। সুতরাং আমাদেরও কিন্তু একটা অভিজ্ঞতা ছিল যে দীর্ঘদিনের। যে রাজনৈতিক দলটির ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করেন, সেই দলটির প্রধান তো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ওনার পরামর্শগুলো কেমন ছিল ছাত্রদের উদ্দেশ্যে? দেখুন, পার্থ ভাই প্রথমে আমাকে কত তারিখ থেকে ওনারা এনগেজ হলেন? পার্থ ভাই মূলত 16 তারিখের পর থেকে, যখন আমাকে বললো যে, তিনি আমাকে বললেন যে ডেকে, দেখ এখন পরিস্থিতিটা যেই পর্যায়ে চলে গেছে, এবং এখানে আসলে এইভাবে তিনি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এবং টকশোতে তিনি ওপেনে বলেছিলেন যে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে, এবং এটি কোনোভাবেই আসলে শিক্ষার্থীদের হামলা করে কিংবা মামলা করে কিংবা এইভাবে হত্যা করে ন্যায্য দাবি কোনোভাবে আটকে রাখা যাবে না। ওনাদের মানসিকতাই কি ছিল সরকার পরিবর্তন বা এক দফায় যাওয়া? না, তখন উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে পার্থ ভাই, যে তোমরা তোমাদের মতো করে যারা ছাত্র সংগঠন আছে তাদেরকে নিয়ে রাজপথে থাকো, আমরা আসলে তোমাদের পক্ষ থেকে যখন এক দফার ঘোষণা আসবে তখন আমরা ডিরেক্ট ইনভলভ হইতে পারবো। এখন হয়তো তোমাকে আমি ইনডিরেক্টলি বলতে পারতেছি তুমি যাও, সেটা আমাদের নৈতিকতার জায়গা থেকে, বা এই হত্যাকাণ্ড যেভাবে হচ্ছে এই দেশের, কিন্তু আমি ডিরেক্ট বলতে পারতেছি না, কারণ তোমাদের এইটা এখন ছাত্রদের আন্দোলন, এটাকে রাজনৈতিক রূপ দিতে হলে তোমাদের এক দফার ঘোষণা দিতে হবে, বা ওইরকম একটা জায়গায় আসতে হবে, বা ওইরকম একটা আমাদেরকে আহ্বান করতে হবে যে রাজনীতিবিদরা আসুন, তখন আমরা এগিয়ে যাব। আপনারা রাজনীতিকদের কত তারিখে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানালেন? আমরা মূলত আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছি 3 তারিখে, যখন
এক দফার ঘোষণা হলো তখন আমরা আনুষ্ঠানিকভাবে যে কিন্তু এর আগেও তো রাজনৈতিক দলগুলো না, তখন ইনভলভমেন্ট ছিল, কিন্তু ডিরেক্ট ইনভলভমেন্ট ওই ইনস্ট্রাকশন ইন্টারনালি ছিল, সবার সাথে কমিউনিকেশন ইন্টারনালি ছিল। মানে আপনারাও করেছেন? এক্স্যাক্টলি, আমরা করেছি, কারণ আমরা চিন্তা করেছি যদি এইটাকে এক দফার আগ পর্যন্ত যদি এটা আমরা করতে যাই তাহলে আমাদের উপরে অনেক বেশি নিপীড়ন আসবে, মানে রাজনৈতিক মোড়ক হ্যাঁ দিয়ে হ্যাঁ, মোড়ক, আপনাকে এবং সবাইকে অ্যারেস্ট করা শুরু। আপনি দেখবেন যে পার্থ ভাই যখন আমাদেরকে এই ধরনের ইনস্ট্রাকশন দিল এবং তিনি যখন ফেসবুকে পোস্ট করলেন তার 2-1 দিন পরে আমি কিন্তু পার্থ ভাইয়ের বাসায় পলাতক ছিলাম 3 থেকে 4 দিন, যখন কারফিউ চলে। তো হুট করে আমি খবর পাই যে পার্থ ভাইয়ের বাসায় ডিবি এবং সব প্রায় 1-150 সোলজারের সেখানে কিন্তু তারা চালিয়েছে, আপনার অভিযান চালিয়েছে। তখন পার্থ ভাইয়ের আমি একসাথে বসে আলাপ করতেছি, 1 মিনিটের মধ্যে 2 জন বের হয়ে গেছে, 2 জন 2 দিকে। তো পার্থ ভাইয়ের মতো একটা জায়গায় সেফ জোনে চলে গেছে, আমি ওনার একটা নির্মাণাধীন ভবন আছে সেখানে চলে গেছিলাম। তারপর থেকে আর তার সাথে যোগাযোগ নেই। ডিবি তার বাসায় গিয়ে তার মাকে বলছে, রেভান্টিকে বলছে যে আপনার ছেলে যদি 10 হাত মাটির নিচেও থাকে সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হবে, এটা উপরের নির্দেশ, সে কোথাও পালায়া থাকতে পারবে না। তারপরে আলমারি চেক করছে, ওয়াশরুম পর্যন্ত চেক। পার্থ ভাইয়ের মা বলছে যে আমার ছেলে এমন ছেলে জন্ম দেনে যে আলমারির ভিতরে পালায়া থাকবে, লুকায়া থাকবে। পরে বলতেছে যে কোথায় আছেন, বলছে যে আমি তার মা, আমি আমার সন্তানকে আপনার হাতে নিশ্চয়ই তুলে দিব না, এটা কোনোদিনও সম্ভব না, আপনারা আমার ছেলেকে খুঁজে বের করেন। তারপরে তার 3 দিন পরে কিন্তু পার্থ ভাইকে গভীর রাতে অ্যারেস্ট করে তারপরে কিন্তু ডিবি কার্যালয়ে, তারপরে তারা জেলখানায় প্রেরণ করে। এরপরে কয়েকদিন তিনি কিন্তু একাধিকবার রিমান্ডেও ছিলেন। জি, মানে আপনাদের এই আন্দোলনে আপনাদের তো মৃত্যু ঝুঁকি ছিল, মৃত্যু ঝুঁকিগুলো জেনেও কর্মীদেরকে কিভাবে ইনস্ট্রাকশন দিতেন? না, আসলে আমরা যারা প্রথম থেকে আন্দোলনটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং যেখানে আমরা যখন দেখলাম যে আবু সাইদের মতো ছেলেরা নিজেদের বুক পেতে দিচ্ছে, তো এ ধরনের যখন দৃশ্যগুলো আমরা দেখি তখন আসলে আমাদের নিজেদের আর জীবন নিয়ে চিন্তা হয় না। এবং একেবারে বাস্তব একটা কথা বলি, 4 আগস্টের কথাই আমি বলতেছি। 4 আগস্ট দুপুরের দিকে আমরা শাহবাগে সেদিন অবস্থান নিয়েছিলাম। তো হুট করে আমরা শুনতে পাই যে ফার্মগেট থেকে ছাত্রলীগ যুবলীগ তারা শিক্ষার্থীদের উপরে বিভিন্নভাবে হামলা করে আসতেছে এবং ছাদের উপর থেকে গুলি করতেছে। তো বাংলা মোটরের ওই জায়গাটায় আমরা তখন এই খবরটি পেয়ে আমরা আবার শাহবাগ থেকে একটা অংশ বাংলা মোটরের দিকে আগাই। তখন এই ছাত্রলীগ যুবলীগের সাথে আমাদের একটা পাল্টাপাল্টি অবস্থান হয় এবং ছাত্রলীগ যুবলীগ ছাদের উপর থেকে বিভিন্ন জায়গা থেকে গুলি করা শুরু, আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে। তো আমার ঠিক পাশে, আমরা ইট পাটকেল ছুঁছি কারণ আমরা তো নিরস্ত্র, একটা পর যেমন হচ্ছে যে আমার ঠিক পাশে একটা ছেলে, ওর সাথে আমার সাথে হয়তো 1 হাতের গ্যাপ, ওর মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। আমি দেখলাম যে অনবরত রক্ত পড়তেছে। এরকম অসংখ্য দৃশ্য আসলে আমি নিজের চোখের সামনে দেখছি। এটা তো 4 তারিখের কথা, আমি 11 জুলাইয়ের কথা বলছি। সেদিন কিন্তু তখন আন্দোলন তো মাত্র বড় হচ্ছে, মানে তখন আমরা বাংলা ব্লকেট চলতেছে। তো পুলিশ ওই সময় সাজোয়া যান, তারপরে হচ্ছে আপনার জলকামান নিয়ে এবং অনেক বড় প্রায় 150-200 পুলিশের ব্যারিকেড নিয়ে কিন্তু শাহবাগে আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছিল। তখন ওই পুলিশের ব্যারিকেড ভেঙে প্রায় 5-10 মিনিট দস্তাদস্তি করার একটা পর্যায়ে প্রথমে কিন্তু ওই ব্যারিকেড ভেঙে আমি বের হই। তো এই যে ছোট ছোট যে বিজয়গুলো, মানে ছোট ছোট এই তৃপ্তিগুলো, যে এই যে ব্যারিকেড ভাঙতে পারলাম, আমার কাছে মনে হয়েছে যে পরাধীনতার একটা শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি। মানে ছোট ছোট বিজয়গুলো, হ্যাঁ, এবং চূড়ান্ত বিজয়ের দিকে এই ছোট ছোট বিজয়গুলো আমাদেরকে অনেক আত্মবিশ্বাসী করে তোলে এবং এই আত্মবিশ্বাসকে পুঁজি করেই মূলত আমরা এক দফার দিকে অগ্রসর হই।